গোলক বলতে প্রথমেই যে ছবিগুলো আমাদের মাথায় এসে থাকে সেগুলি হলো যেমন গ্লোব, ফুটবল, এখানে আমরা দেখতে পাচ্ছি এর কেন্দ্রবিন্দু থেকে এই গোলকের দূরত্বটাকে ব্যাসার্ধ হিসাবে সূচিত করা হয়েছে, যেটা হলো কিনা আর। এবার আমরা দেখে নেব একটা গোলকের ভেতরে বিভিন্ন অবস্থান করবে। যেমন মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র অর্থাৎ সেন্টার, তারপর কেন্দ্র থেকে তার বক্ররেখার দূরত্বটা হচ্ছে রেডিয়াস, তারপর কেন্দ্রকে ঘিরে গোলকের ভিতরে একটা সর্ববৃহৎ বৃত্ত তৈরি হয়েছে, যেটা হচ্ছে গ্রেট সার্কেল বলা হয়েছে এখানে। আর দেখতে পাচ্ছি আমরা রেডিয়াস যেটা অর্থাৎ ব্যাসার্ধ যেটা, তাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব তার ডায়ামিটার অর্থাৎ ব্যাস। আমরা আজকে যে সমস্ত ফর্মুলার উপর কাজ করব সেগুলি হলো একটি নিরেট পূর্ণগোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন, ও গোলাকার রিংয়ের আয়তন। হ্যালো স্টুডেন্ট, আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অঙ্কের একটা বিষয় নিয়ে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10 এর গোলক অধ্যায় থেকে। গোলক অর্থাৎ স্ফিয়ার। এই গোলক বা স্ফিয়ার বলতে প্রথমেই যে জ্যামিতিক চিত্রটা আমাদের মাথায় আসে সেটা হলো ফুটবল বা ক্রিকেটের টেনিস বল, বা আমরা জিওগ্রাফি ক্লাসে দেখে থাকি যে গ্লোব, আমাদের পৃথিবীটাকে। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের গোলক। আরেকটা জায়গায় আমরা দেখে থাকি গোলক, যে আমাদের অ্যানুয়াল স্পোর্টসের সময় বা যখন আমরা ওই লৌহ বল ছোড়া হয়, যে খেলাটা হয় লৌহ বলের, সেই লোহার বলটা এলো হচ্ছে একটা লোহার বলটা এখানে কিন্তু একটা ধরনের সলিড গোলক, কারণ এর নিরেট অর্থাৎ এর মধ্যে কোনো ফাঁপা মতো অংশ নেই। কিন্তু একটা ফুটবলকে যদি তুলনা করি, ফুটবল বলতে গেলে ভেতরটা কিন্তু ফুটবলের ভেতরে কি থাকে, বাতাস ঢোকানো হয়, এয়ারটা ঢোকানো থাকে। ক্রিকেট বলের টেনিস বলের ভেতরটাও কিন্তু ফাঁপা ধরনের হয়। কিন্তু লৌহ বল যেটা খেলা হয় সেটা কিন্তু এক ধরনের সলিড হয়, অর্থাৎ নিরেট, এর ভিতরে কোনো ফাঁকা স্থান থাকে না। তো গোলক হচ্ছে একটা জ্যামিতিক ত্রিমাত্রিক ছবি, বৃত্তের একটা ত্রিমাত্রিক ছবি। অনেকগুলো বৃত্তকে যদি পরপর করে সাজানো যায় তাহলে একটা গোলকের আকার নেবে। তো গোলকের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে তাহলে কোনো বক্রতল ছাড়া অন্য কোনো তল এখানে নেই। শুধু যদি আমরা ছবিটা যদি চিন্তা করি ফুটবল বা টেনিস বল, তাহলে দেখতে পাবো এর শুধুমাত্র বক্রতলটাই আছে, আর কোনো দ্বিতীয় কোনো তল এখানে নেই। যেহেতু গোলকটা সৃষ্টি হয়েছে বৃত্ত থেকে, তাই বৃত্তের ব্যাসার্ধটা এখানে আমাদের গোলকের ব্যাসার্ধ হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে একটা নিরেট গোলকের ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? তার বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা দাঁড়াবে 4 ইনটু বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4 ইনটু পাই আর স্কয়ার অর্থাৎ 4 ইনটু বৃত্তের ক্ষেত্রফল। এবার চলে আসছি আমরা নিরেট গোলকের আয়তন। যেহেতু এটা ত্রিমাত্রিক ছবি, এর আয়তন অবশ্যই আমাদের বার করতে হবে, অর্থাৎ থাকবে। আয়তন ফর্মুলা কি দাঁড়াবে? বলছে আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত
ঘন একক। এটা হলো হচ্ছে আমাদের নিরেট গোলক। এবার একটু আমরা চিন্তা করি, যদি গোলকটা নিরেট না হয়, পূর্ণ গোলক না হয়, নিরেট গোলক কিন্তু এটা হচ্ছে তোমার একটু লেখা হয়ে গেল পূর্ণ। নিরেট কিন্তু পূর্ণ গোলক এটা কি। এবার যদি একটু চিন্তা করি আমরা অর্ধ গোলক, অর্থাৎ আমাদের যে লোহার বলটা স্কুলে আমরা যে স্পোর্টসের সময় যেটা বললাম, স্পোর্টসের সময় আমরা যে লোহার বলটা খেলে থাকি, সেই গোলকটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ মাঝ বরাবর যদি আমরা কাটি, কাটতে গেলে গোলকটা দেখতে হবে অনেকটা এরকম, অর্থাৎ একটা বাটির মতো, যা এই মাথাটা হবে নিরেট, অর্থাৎ কোনো ফাঁকা স্থান থাকবে না। এটা পুরো একটা মেটাল হোক বা অন্য কিছু দিয়ে এটা ভর্তি থাকে। তাহলে একটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে যদি আমরা একটা পূর্ণ গোলককে যদি আমরা নিরেট গোলককে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে ছবিটা আসতে পারে এরকম। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের এটা তো আমাদের বক্রতল, তাহলে এটা কি, এখানেও তো একটা তলের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখানেও একটা তলের সৃষ্টি হবে। সেই তলটা দেখতে যেহেতু বৃত্তাকার, তলটা হচ্ছে একটা বৃত্তাকার, তাহলে সে এখানে একটা আমাদের ভূমিতলের সৃষ্টি হচ্ছে। তাহলে কিন্তু এখানে দুটো তল দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতল, বক্রতল হচ্ছে কি, আমাদের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কয়ার, তার সেক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা দাঁড়াবে 4 পাই আর স্কয়ার ভাগ 2, যেহেতু অর্ধগোলক নিয়ে কাজ করছি, তাহলে 4 পাই আর স্কয়ার বাই 2 প্লাস, তারপর কি হবে ভূমিতল। ভূমিতলটা যেহেতু বক্রাকার, অর্থাৎ বক্রতল এই বক্রাকার বৃত্তাকার, যেহেতু বক্রতলটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা জানি আমরা পাই আর স্কয়ার। তাহলে রেজাল্টে কি দাঁড়ালো, 2 কেটে গেল, তাহলে দাঁড়ালো 2 আর 4 কেটে গেলে 2 হবে উপরে, 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, দ্যাট ইজ 3 পাই আর স্কয়ার বর্গ একক। আর আয়তন ফর্মুলা, আয়তন দাঁড়াবে হচ্ছে 2/3। কেন, পূর্ণ গোলকের আয়তন ফর্মুলা ছিল 4/3, যেহেতু অর্ধেক গোলকটা, তাহলে আয়তন ফর্মুলা দাঁড়াবে হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এই হলো হচ্ছে আমাদের একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের ফর্মুলা। এবার একটু ধরে নিই, যদি কোনো টেনিস বলকে নিয়ে আমরা চিন্তা করি, টেনিস বলে যদি তার প্রস্থচ্ছেদ করি, তাহলে দেখতে পাবো কি টেনিস বলের ভেতরে দুই ধরনের বৃত্ত আছে, একটা বহির্বৃত্ত, একটা অন্তর্বৃত্ত। যদি এরকমও হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্ফেরিক্যাল রিং তৈরি হচ্ছে, অর্থাৎ গোলাকার গোলাকার রিং তৈরি হচ্ছে। সেই গোলাকার রিং যদি হয় এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দিয়ে তৈরি হবে গোলাকার রিংটা, সেটা মেটাল হতে পারে, বা সেটা যদি টেনিস বল হয় তো সেটা রাবার হতে পারে। তো এমন যদি আমাদের অঙ্ক থাকে, তাহলে আমরা সেখানে সলভ করবো কি করে, সেই গোলাকার স্ফেরিক্যাল রিং এর জন্য আমাদের মেটালের আয়তন বা রাবারের আয়তন কি করে বার করব। তাহলে
বলছে আয়তন ফর্মুলা দাঁড়াবে 4/3 পাই ব্র্যাকেটে আর কিউ মাইনাস ছোট হাতের আর কিউ ক্যাপিটাল আর কিউ মাইনাস ছোট হাতের আর কিউ এত ঘন একক, যেখানে ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল হচ্ছে বহির ব্যাসার্ধ, আর ছোট হাতের হচ্ছে ছোট হাতের আর অন্তর ব্যাসার্ধ। বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ, এই হলো যে গোলাকার রিগের ক্ষেত্রে আয়তন ফর্মুলা। যে মেটালটা হোক বা রাবার, যে পদার্থ দিয়ে তৈরি হবে সেই পদার্থটার আয়তন ফর্মুলা হচ্ছে এটা। তাই এই হলো আমাদের একটা স্ফিয়ার বা গোলকের বিভিন্ন রকমের ফর্মুলাগুলো। এবার কিছু আমরা অঙ্ক এখান থেকে করে নিচ্ছি। আমাদের পাঠ্যপুস্তকে কোষে দেখি 12 অধ্যায় নাম্বার অঙ্ক বেছে নিচ্ছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেনটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখতে বলা হয়েছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে মোট টাকা লেগেছে 431.20 টাকা। তাহলে বলটা চামড়া দিয়ে ঘিরতে, অর্থাৎ আমাদের স্ফেরিক্যাল রিং অর্থাৎ গোলকের ক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বার করলেই চলবে। কেন আমরা শুধুমাত্র বক্রতলটা অর্থাৎ একটা গোলক ধরলাম, এটা একটা গোলক, গোলকের শুধুমাত্র যদি আমরা এই বক্ররেখাটাকে যদি আমরা ঘিরে দিই তাহলে আমাদের গোটা বলটা চামড়া দিয়ে ঘেরা হয়ে যাবে। তাহলে এখান থেকে যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে দেখে নিচ্ছি কিভাবে ঐকিক নিয়মের সাহায্যে আমরা কিভাবে কি তৈরি করছি দেখে নিই। আমাদের দেওয়া আছে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে খরচ হচ্ছে, অর্থাৎ লিখব 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমি বল লিখছি না 1 বর্গ সেমিতে, অর্থাৎ 1 টাকা খরচ হয় 1/17.50, তাহলে মোট খরচ হয়ে যাবে 431.20। দুদিক থেকে দশমিক তুলে দিলাম, 0 কেটে গেল, তাহলে 431 4312 নিচে হলো 175 এত বর্গ সেমি। তাহলে যেটা পেলাম বর্গ সেমি সেটা কি পেলাম, সেটা হচ্ছে আমাদের অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4312/175 বর্গ সেমি। অর্থাৎ আমরা গোলকটার বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, অর্থাৎ বলটাকে যে চামড়া দিয়ে ঘিরবো সেটা মোট কতটা লাগবে, 4312/175 বর্গ সেমি। এখানে গোলকটির ব্যাসার্ধ দেওয়া নেই, ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ সেন্টিমিটার, তার শর্তানুসারে
সমতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 4312 ভাগ 175 4 ইনটু পাই মানে হচ্ছে 22 এর 7 ইনটু r স্কয়ার থাকুক 4312 ভাগ 175 কাটাকাটি করার জন্য r স্কয়ার ইজ ইকুয়াল টু বের করছি উপরে আছে 4 ইনটু 22 তাহলে 4312 ডিভাইড বাই 175 থাকলো 4 ইনটু 22 উপরে ছিল বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে গেলে 4 ইনটু 22 টা নিচে নেমে গেল উপরে থাকবে শুধুমাত্র 7 7 দিয়ে 175 কাটলে 25 হলো 22 আছে 22 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 11 দিয়ে কাটলাম 3 11 33 1 0 1 9 11 99 2 2 11 দুগুণে 22 2 দিয়ে কাটবে 2 দিয়ে কাটলাম তাহলে হবে 18 দুগুণে 36 19 দুগুণে 38 6 196 তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু উপরে হলো 196 নিচে হলো 4 পজিশন 100 তাহলে r ইজ ইকুয়াল টু হয়ে গেল √196 বাই 100 অর্থাৎ 196 বর্গমূল হচ্ছে 14 আর 100 বর্গমূল হচ্ছে 10 14 বাই 10 অর্থাৎ দাঁড়ালো হচ্ছে 1.4 তাহলে আমাদের চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2 গুণিত 1.4 সেন্টিমিটার অর্থাৎ 2.8 সেন্টিমিটার একটা কথা মাথায় রাখবে যে এখানটাতে এই প্লেসটাতে কখনোই একক বসানো যাবে না কারণ এটা শর্তানুসারে চলছে শর্তানুসারে সমাধান যখন করব তখন এটা একটা সমীকরণ আকারে থাকছে তাই এখানে কখনোই আমরা কিন্তু কোনো একক বসাবো না এখানে 1.4 আছে 1.4ই রাখবো তারপর যখন আমরা উত্তর তৈরি করব তখন আমরা ওখানে তার এককটাকে বসিয়ে দেব তো এই হলো আমাদের বসে দেখি 12 নম্বর অধ্যায় কোশ্চেন নাম্বার 2 এবার একটা অঙ্ক করছি কোশ্চেন নাম্বার 6 আশা করি কোশ্চেন নাম্বার 2 টা সবাই বুঝতে পেরেছো এবার কোশ্চেন নাম্বার 6 টা আমরা দেখে নিচ্ছি কি করতে হবে কোশ্চেনটা কি আছে কোশ্চেন নাম্বার 6 এ বলছে অর্ধ গোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি তাহলে একটা অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে আচ্ছা একটা অর্ধগোলাকৃতি একটা বাটি তাই তো এরকম তো বাটি অর্থাৎ এর মুখটা কিন্তু ফাঁকা এর মুখটা ফাঁকা হতে হবে তাহলে যদি আমি পাত দিয়ে তৈরি করব যেটা সেটা কি হচ্ছে শুধুমাত্র এই বক্ররেখা বরাবর এই বক্ররেখা বরাবর আমাদের যে পাতটা লাগবে সেটাই হচ্ছে বাটি তৈরি করতে মোট পাতের পরিমাণ তার অর্থাৎ আমরা শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলটা যদি আমরা এখান থেকে বার করে নিতে পারি তাহলেই তো আমাদের হয়ে যাবে তাহলে আমরা কি বার করব আমরা এখান থেকে বার করব শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল এখানে কিন্তু ভূমিতলের অর্ধগোলকের ভূমিতলের কোনো ক্ষেত্রফল অ্যাপ্লাই করতে হবে না তাহলে ধরে নিচ্ছি আমরা ধরি ব্যাসার্ধ r সেন্টিমিটার অর্ধগোলাকৃতি গোলকটার ব্যাসার্ধকে ধরে নিলাম হচ্ছে আমরা r সেন্টিমিটার অতএব
বাড়িটির বক্রতলের ক্ষেত্রফল, বাড়িটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল তাহলে 4 পাই r স্কয়ার ভাগ 2 বর্গ একক, অর্থাৎ 2 পাই r স্কয়ার বর্গ একক। আর বাড়িটা তো পাত তৈরি করতে কত সেন্টিমিটার পাত লেগেছে? বলতে বাড়িটি মোট পাত লেগেছে কতটা? মোট আমাদের পাত লেগেছে হচ্ছে 127.27 বর্গ সেন্টিমিটার। তাহলে বাড়ি তৈরি করতে মোট পাত লেগেছে 127.27 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে এটা সমস্ত মধ্যে লিখব 7 7 কে 49 49 আর 2 এ 51 1 হাতে গেল 5 7 গুণ 84 আর 5 এ 89 ভাগ 7। তাহলে শর্তানুসারে 2 পাই r স্কয়ার ইকুয়ালস টু 891 ভাগ 7। পাই মানটা বসিয়ে দিচ্ছি 2 ইনটু 22 এর 7 ইনটু r স্কয়ার ইকুয়ালস টু 891 ভাগ 7। নিচে নিচে 7 7 কেটে গেল, তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 891 ডিভাইড বাই 2 ইনটু 22। 11 দিয়ে কাটার চেষ্টা করছি, 11 দুগুণে 22, 8 11 88, 1 1। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু উপরে দাঁড়াচ্ছে 81, নিচে দাঁড়ালো 4। তাহলে r ইজ ইকুয়াল টু দাঁড়ালো রুট ওভার 81 ভাগ 4, অর্থাৎ উপরে 9 নিচে 2। আমাদের বাটিটির মুখের ব্যাস চেয়েছে, অতএব মুখের ব্যাস সমান সমান 2 গুণিত ব্যাসার্ধ, অর্থাৎ 9 এর 2 সেন্টিমিটার। 2 2 কেটে গেল, তাহলে থেকে গেল 9 সেন্টিমিটার। তাহলে বাটিটার মুখের ব্যাস আমরা পেয়ে গেলাম 9 সেন্টিমিটার। এবার আসছি কোশ্চেন নাম্বার 7 এ। কোশ্চেন দেখি, অনুশীলনী 12, কোশ্চেন নাম্বার 7। এটা কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের আয়তন বের করতে বলেছে। কত ঘন সেন্টিমিটার লোহা, মানে ঘন সেন্টিমিটার যেহেতু আয়তনের একক, তাই জন্য আমাকে আয়তন বের করতে হবে, এবং বক্রতলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লিখে নিই, লোহার গোলকটির ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার। অতএব আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই r কিউব ঘন একক। অতএব 4 এর 3 ইনটু 22 এর 7 ইনটু r হচ্ছে 2.1, অর্থাৎ 2.1 গুণিত 2.1 গুণিত 2.1 এত ঘন সেন্টিমিটার। দশমিক যদি তুলে দিই, নিচে 10, দশমিক তুলে দিলাম, নিচে 10, দশমিক তুলে দিলাম, নিচে 10। 3 7 21, 21 21 কেটে গেল, শূন্য গুলো 10, 4 আর যদি কাটা যায়, আমি কাটছি না, উপরে থাকুক। 21 21 গুণ করলে হবে 441,
4/88, 8 একে 8, হাতটা কিলো পিছনে, 8/32, আর 2 থাকলো 3, 8/32 আর 3 35, 8 2 5 3, 8 10, 7 আর 8, 5 3 8 3, তাহলে উপরে আসলো 38808 ডিভাইড বাই 1 এর পর 3টা 0, এত ঘন সেন্টিমিটার। যেহেতু নিচে 3টে 0 আছে, দশমিক বসে যাবে ডান দিক থেকে 3 ঘর পরে, অর্থাৎ 38.808 ঘন সেন্টিমিটার। এটা হলো আয়তন। এবার বক্রতলের ক্ষেত্রফল। फोर पाई आर स्क्वायर অতএব 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত বর্গ একক, এত বর্গ সেমি। দশমিক তুলে দিন। 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে উপরে থাকছে কত? 4/88, 3 এর সঙ্গে 63, নিচে থাকছে 10 10 100, 80 63 আর 88, এটা হচ্ছে 4 থেকে 2 8 6 48, 48 আর 2 এ 50, 4 4 5 5 8 5 4, तो 5 5 4 4, তাহলে 5544 ডিভাইড বাই 100, অতএব 55.44 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তন পেয়ে গেল আর বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এই হলো হচ্ছে কোশ্চেন নাম্বার 7। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখতে বলা হয়েছে। গম্বুজ গম্বুজ অঙ্কটিতে দেওয়া আছে কি, অর্ধগোলাকার গম্বুজের ভূমিতলের ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার। তো আমরা সেখান থেকে প্রথমে ব্যাসার্ধ বার করে নিতে চাইছি। ব্যাসার্ধ সমান 42/2 অর্থাৎ 21 ডেসিমিটার। এরপর আমরা 21-এর 10 যেটা করেছি সেটা আমরা পরে আলোচনা করছি। যেহেতু অর্ধগোলাকার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে শুধুমাত্র আমাদের বক্রতলটাই থাকবে। যেহেতু গম্বুজের নিচের অংশটা ফাঁকা, তাই জন্য আমরা সেখানে কার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব না। তাই বক্রতলের ক্ষেত্রফল লেখা হয়েছে 2 পাই আর স্কয়ার বর্গ একক। এবার এখানে পায়ের মান 22/7, আর এর মান 21 বসানো হলো। এবার দেখে নিতে চাইছি ব্যাসার্ধ আমাদের দেওয়া ছিল 21 ডেসিমিটার, কিন্তু রং করতে যে খরচটা বলা হয়েছিল সেটা হচ্ছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে। তা বর্গমিটার ডেসিমিটার থেকে যদি আমরা এটাকে মিটারে প্রকাশ করতে চাই, তাহলে সেটা করতে হবে 21-এর 10 করে নেওয়া হবে। এবার বর্গ ডেসিমিটারটাকে চেঞ্জ করে দিয়ে বর্গ মিটারে আমরা নিয়ে আসলাম 21-এর 10 দিয়ে। এবার কাটাকাটি করে 7 আর 21কে কাটাকাটি করা হলো 3, গুণ করা হলো 22 দুগুণে 44 আর 3 21 63, নিচে 10 10 100, 44 আর 63 গুণ করে আসলো 2772/100। এরপর আসি প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে মোট খরচ
দাঁড়াবে কি না 35 × 2772/100। দুটোকে আমি গুণ করে নিলাম কাটাকাটি না করে। 96,020 ভাগ 100। একে এবার 100 দিয়ে ভাগ করে দাঁড়াতে 960.20 টাকা পেয়ে গেলাম। পরবর্তী অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু কোশ্চেনে বলেছে একটি ধাতব গোলকের উপরিতল কেটে নেওয়া হয়েছে, তো আমরা একটা ধাতব গোলক আঁকার চেষ্টা করছি। 3 ডাইমেনশন ফিগারে ধাতব গোলক আঁকাটা একটু কঠিন ব্যাপার, তবু আমরা আঁকার চেষ্টা করলাম। এবার বলেছে ধাতব গোলকের উপরি অংশ কেটে নেওয়া হয়েছে, এমনভাবে কেটে নেওয়া হলো যাতে তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তার মানে যে অংশটা কেটে নেওয়া হলো সেই অংশটা একটি গোলক তৈরি হয়েছে। এখানে গোলকের কোনো তথ্যই দেওয়া নেই, তো আমরা ধরে নিচ্ছি যে গোলকটির ব্যাসার্ধ আর একক। বড় হাতের আর দিয়ে সূচিত করছি এটাকে। এবার যে অংশটা কেটে নিয়েছি সেই অংশটা যেহেতু একটি গোলক তৈরি হয়েছে, তার জন্য কেটে নেওয়া অংশেরও ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ছোট হাতের আর একক। এবার দেওয়া আছে কি নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই বড় হাতের আর স্কোয়ার, আর কেটে নেওয়া যে অংশের গোলকটা কেটে নেওয়া হয়েছে সেই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াবে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। তার শর্তানুসারে দুটোকে আমরা সমান দেখিয়ে দিচ্ছি, এই সমান তো নয়, অর্ধেক যেহেতু বলেছে সেহেতু অর্ধেক আমরা দেখছি। তার মানে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার সমান হাফ ইন্টু 4 পাই বড় হাতের আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা ছোট হাতের আর স্কোয়ার আর বড় হাতের আর স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক পাবো। 4 পাই দুদিক থেকে কেটে গেল, তাহলে ছোট হাতের আর স্কোয়ার সমান দাঁড়ালো হাফ ইন্টু আর স্কোয়ার। তাহলে দুইটাকে যদি আমি কোণাকুণি গুণ করে নিই তাহলে বড় হাতের আর স্কোয়ার সমান দাঁড়ালো 2 ইন্টু ছোট হাতের আর স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে সূচিত করলাম। এবার কি বার করতে বলেছে? বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো দেখি আয়তনটা নির্ণয় করা যাক। ধাতব গোলকটির আয়তন অর্থাৎ বড় যে গোলকটা আছে সেই গোলকটার আয়তন ফর্মুলা কি হবে? 4/3 পাই বড় হাতের আর কিউব এত ঘন একক। আর যে অংশটা কেটে নেওয়া হলো যেহেতু তার ব্যাসার্ধ আর, তাহলে নতুন গোলকের আয়তন তাহলে কত দাঁড়াবে? 4/3 পাই ছোট হাতের আর কিউব।
এবার আমাদের নির্ণয় করতে বলেছে কেটে নেওয়া অংশ থেকে সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, অর্থাৎ গোলকটা কেটে নেওয়ার পর যে অংশের অবশিষ্ট থাকলো তার আয়তন কতটা হবে। তো অবশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। এটা হলো অবশিষ্ট অংশের আয়তন। উভয় থেকে 4/3 পাই আর পাইটা কমন নিলাম, তাহলে দাঁড়ালো আর কিউব বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এবার আমরা যে 1 নম্বর সমীকরণটা বার করে রেখেছিলাম সেখান থেকে আমরা একটা মান বের করার চেষ্টা করব। তো তার আগে যেহেতু কোশ্চেনে বলেছে তাদের আয়তনের অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাতটা কি হবে? কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান 4/3 পাই ছোট হাতের আর কিউব ইস্টু 4/3 পাই ব্র্যাকেটে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। অংশটা লিখে নিলাম। উভয় দিক থেকে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে থাকলো আর কিউব বাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এবার আমরা এই 1 নম্বর সমীকরণে যেটা বের করে রেখেছিলাম সেখান থেকে আমরা বড় হাতের আর এর মানটা বের করে নিচ্ছি। যেহেতু স্কোয়ার ছিল তাই জন্য লিখলাম এটাকে r √2 আর স্কোয়ার। যেহেতু রুটের ভিতর স্কোয়ার থাকে না তাহলে আর স্কোয়ারটা ছোট হাতের আর স্কোয়ারটা বেরিয়ে গেল, থাকলে পরে √2r। এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি এই অনুপাতে, বড় হাতের ছোট হাতের আর কিউব ভাগ বড় হাতের আর এর মান পেয়ে গেছি হচ্ছে √2r, তাহলে √2r হোল কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। উপরে আর কিউব, নিচে √2 এর কিউব করলে 2√2 আর কিউব মাইনাস আর কিউব। আর কিউব আর কিউব কমন চলে গেল নিচ থেকে, তাহলে কি থাকবে পড়ে? নিচে থাকবে পড়ে হচ্ছে, উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে 2√2 মাইনাস 1। এরপর একটু এটাকে একটু অনুপাত আকারে লিখে নিতে পারলে তাহলে কি দাঁড়াবে? উপরে 1, উপরে থাকছে 1, নিচে থাকছে 2√2 মাইনাস 1, তাহলে অনুপাতটা দাঁড়ালো 1:2√2 মাইনাস 1। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 14 কি বলতে চাইছে। কোশ্চেন নাম্বার 14 বলতে চাইছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। যখন আমরা একটা বড় জিনিসকে গলিয়ে ছোট জিনিস তৈরি করব তো সেক্ষেত্রে দেখতে পাবো যে বড় গোলকটার যে আয়তন আর এই ছোট গোলকগুলোর একসাথে মিলিত আয়তন দুটো হবে সমান। কারণ কোনো জিনিসকে যখন গলিয়ে আরেকটা জিনিস তৈরি করব সেক্ষেত্রে আমাদের আকারের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে তার আয়তনগতভাবে। তাহলে আয়তনটাকে আমরা যদি নির্ণয় করে নিই সেক্ষেত্রে আমাদের সহজেই আমরা যতগুলো গুলি সংখ্যা বা বার করতে বলবে সংখ্যাটি সেটা আমরা সহজেই বার করে নিতে পারবো।
এর পারফেক্ট একটা উদাহরণ হলো, আমরা যদি দেখে থাকি যে ওই ময়রার দোকানে যখন সিঙ্গারা তৈরি করা হয়, তখন একটা বড় গোলা তৈরি করা হয়েছে, সেখান থেকে সে টুকরো টুকরো করে আমরা যখন ছোট ছোট গোলা তৈরি করি, তাহলে ওই বড় গোলাটার আয়তন আর এই ছোট গোলাটির আয়তন এর মিলিত আয়তন হবে সমান। এবার এখানে যেহেতু বলেছে প্রথমে নিরেট লোহার গোলককে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিরেট গুলি তৈরি করা হয়েছে, তার নিরেট গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার। নিরেট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে নিরেট গোলকটির আয়তন ফর্মুলা 4/3 পাই আর কিউব, তার এর ভ্যালু এখানে যেহেতু 8, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই 8 ইন্টু 8 ইন্টু 8 এত ঘন সেন্টিমিটার। এরপর চলে আসি এটাকে গলিয়ে যে ছোট নিরেট গুলি তৈরি করেছি তার ব্যাসার্ধ দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার। তাহলে নিরেট লোহার নিরেট গুলিগুলির নট লোহার নিরেট গুলিগুলির ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে নিরেট গুলি এক একটির ব্যাসার্ধ কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে একটি নিরেট গুলির আয়তন কত হবে, একটি নিরেট গুলির আয়তন দাঁড়াবে 4/3, আয়তন ফর্মুলা সেম, 4/3 পাই আর কিউব, যেখানে আর এর মানটা হবে 1, অর্থাৎ 4/3 পাই 1 ইন্টু 1 ইন্টু 1। এবার আমাদের বের করতে হবে যে কতগুলো গুলি তৈরি করা যাবে। তো নির্ণেয় গুলির সংখ্যা সমান নিরেট লোহার গোলকের আয়তন ভাগ একটি নিরেট গুলির আয়তন। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, 4/3 পাই 8 ইন্টু 8 ইন্টু 8 ভাগ 4/3 পাই 1 ইন্টু 1 ইন্টু 1। আমরা কিন্তু আগেই এর কাটাকাটি করে রাখতে পারতাম, কিন্তু আমরা কাজগুলো করিনি, কেননা এবার যেহেতু আমাদের ভাগ করতে হবে, তা দেখতে পাচ্ছি 4/3 পাই 4/3 পাই উপর নিচে কেটে যাচ্ছে, 8 কে 1 দিয়ে ভাগ